হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে এবং জিএস এর ক্লাস নিয়ে। আজকে আমরা এসএসসি জিডি 2027-এর জন্য প্র্যাকটিস সেট নম্বর 4 আলোচনা করব। এর আগে আমরা 3খানা প্র্যাকটিস সেট আলোচনা করেছি, যেখানে তোমাদের এক্সামে যেমন 20খানা করে কোয়েশ্চেন আসে যে এইরকমভাবে, তো সেইভাবেই কিন্তু প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন আনসার শুধুমাত্র যে প্রশ্ন উত্তর নয় এবং তার সাথে ব্যাখ্যা দিয়ে আলোচনা করা হয়েছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি, যদি দেখতে চাও তো অবশ্যই ডেসক্রিপশানে দেখো, লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নেবে। তাছাড়া এসএসসি টপিক ওয়াইজ আমরা ক্লাস করেছি, এমটিএসের জন্য ক্লাস চলছে, গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য ক্লাস চলছে। তো সেগুলোর লিঙ্ক তোমরা কিন্তু এই ক্লাসের ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখে নেবে। তো চলো দেখে নিই আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। ভারতের উত্তরে সমভূমির লু কী ধরনের স্থানীয় বাতাস? ভারতের উত্তরের সমভূমির যে লু, এই লুটা কী ধরনের স্থানীয় বাতাস? এটা হচ্ছে একটা গরম ও শুষ্ক স্থানীয় বাতাস। মে জুন মাসে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে তীব্র গতিতে প্রবাহিত অত্যন্ত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বাতাস, যাকে লু বলা হয়। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? নির্দেশমূলক নীতি, এটা সঠিক বক্তব্য আমাদের খুঁজতে বলেছে। 2খানা বক্তব্য দেওয়া রয়েছে। অনুচ্ছেদ 39 জলকন্যাল বৃদ্ধির জন্য সামাজিক ব্যবস্থা নিশ্চিত করা, অনুচ্ছেদ 40-এ বলা রয়েছে গ্রাম পঞ্চায়েত সংগঠন। তো এখানে যে দুটো বিবৃতি বা বক্তব্য দিয়েছি, এগুলো কিন্তু দুটোই একদম সঠিক। অনুচ্ছেদ 39 জলকল্যাণ বৃদ্ধির জন্য সামাজিক ব্যবস্থা নিশ্চিত করে, আর অনুচ্ছেদ 40 হচ্ছে গ্রাম পঞ্চায়েত সংগঠন। ঠিক আছে। তো সংবিধানের 4র্থ অংশে বর্ণিত নির্দেশাত্মক নীতির অধীনে অনুচ্ছেদ 40-এ রাজ্যকে গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, যা মহাত্মা গান্ধীর ধারণার উপর প্রতিষ্ঠিত। এটা মনে রাখো। তারপরে দেখো 3 নম্বর, ভারতের পরবর্তী জনসংখ্যা গণনা কয়টি ধাপে অনুষ্ঠিত হবে? সেন্সাস, যেটা বর্তমানে সেন্সাসটা চলছে, কয়টি ধাপে? 2টি। ঠিক আছে। ভারতের ডিজিটাল আদমশুমারি 2টি ধাপে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা। প্রথম ধাপ হচ্ছে গৃহ তালিকাভুক্তকরণ এবং দ্বিতীয় ধাপ হচ্ছে জনসংখ্যা গণনা। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 9 মে 2025-এ কে বলেছিলেন যে মিডিয়া থেকে কন্টেন্ট সরানো বা না সরানোর নির্দেশ দেওয়া আদালতের কাজ নয়? ঠিক আছে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, যেই সকল যে মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখান থেকে যে কোনো ভিডিও সরাসরি তারা বলতে পারবে না যে এই ভিডিওটা তোমরা সরিয়ে নাও বা এটা সরানো যাবে না। এটা বলেছিল কে? সুপ্রিম কোর্ট বলেছিল, আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর জোর দিয়েই সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে আইনি ভিত্তি ছাড়া আদালতের কাজ মিডিয়া সেন্সর করা নয়। ঠিক আছে। 5 নম্বর, ভারতীয় সংবিধান অনুসারে নিচের কোন বিষয়ের জোড়াটি সঠিক? দুটো রয়েছে, দত্তক গ্রহণ ও উত্তরাধিকার, এটা হচ্ছে রাজ্য তালিকা, ব্যবসা ও বাণিজ্য সমবর্তী তালিকা। এখানে দুটোই কিন্তু ভুল রয়েছে, কোনোটাই নয়, 1 2 কোনোটাই নয়, দুটোই ভুল রয়েছে। আমাদের সঠিক খুঁজতে বলেছিল, ঠিক আছে, এখানে সঠিক খুঁজতে বলেছিল, তো দুটোই ভুল রয়েছে। তাহলে কী হবে সঠিক দেখে নাও। সংবিধানের 7ম তফসিলি অনুযায়ী দত্তক ও উত্তরাধিকারী সমবর্তী তালিকায় রয়েছে, আর আন্তঃরাজ্য ব্যবসা বাণিজ্যের কেন্দ্রীয় তালিকা বিষয়, এগুলো কিন্তু কেন্দ্রীয় তালিকার মধ্যে রয়েছে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এসএসসি এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, এমটিএস এক্সাম দেবে, তো তোমাদের জন্য কিন্তু আমরা জিকে এবং ইংলিশের ফুল নোটস নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ নোটস, প্রিভিয়াস ইয়ার একদম টপিক ওয়াইজ এবং প্র্যাকটিস সেট সমস্ত কিছু থাকবে। এই সকল যে পিডিএফগুলো দেখতেই পাচ্ছ, এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকায়। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো যদি নিতে চাও, আর পিডিএফগুলো ডাইরেক্ট তোমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। যারা জিডির এক্সাম দেবে, তোমরা কিন্তু অবশ্যই এই দুটো পিডিএফ, টপিক ওয়াইজ জিকে এবং ইংলিশ, এই দুটো পিডিএফ তোমরা সংগ্রহ করে নাও। 149 টাকায় দুটো
পিডিএফ পেয়ে যাবে এবং তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে। তো যদি নিতে চাও তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তাছাড়া আমাদের কাছে বর্তমানে এই সকল পিডিএফ, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সকল পিডিএফগুলো অ্যাভেলেবল রয়েছে। যদি কেউ নিতে চাও একদম স্বল্প প্রাইসের মধ্যেই পেয়ে যাবে আমাদের কাছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484, এই নাম্বারে আমাদেরকে মেসেজ করো। তো এরপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। কী রয়েছে? মহারাষ্ট্রে কোন উৎসবটি নববর্ষের সূচনা হিসাবে উদযাপিত হয়? নববর্ষের সূচনা হিসাবে যে উৎসবটি সূচনা হয় সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে গুড়ি পাড়োয়া। গুড়ি পাড়োয়া অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চৈত্র মাসের প্রথম দিনে মহারাষ্ট্রে গুড়ি পাড়োয়া পালিত হয়। এটি মারাঠিদের নতুন বছরের সূচনা নির্দেশ করে। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকে এটিকে উগাদি এবং পাঞ্জাবে বৈশাখী বলা হয়। এটাও মনে রাখো কিন্তু, অন্ধ্রপ্রদেশ কর্ণাটকে এটাকে উগাদি বলা হয় আর পাঞ্জাবে এটাকে বৈশাখী বলা হয়। তারপরে 7 নম্বর কোশ্চেন, ইসরোর ক্ষুদ্র উপগ্রহ উৎক্ষেপণ যান এর ওজন কত? ক্ষুদ্র উপগ্রহ উৎক্ষেপণ যান SSLV, যার ওজন হচ্ছে কত না, ওজন হচ্ছে 120 টন। 120 টন হয়ে যাবে সঠিক অ্যান্সার। SSLV অর্থাৎ স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল হলো 3 স্তরের কঠিন জ্বালানি চালিত রকেট, যার মোট ওজন প্রায় 120 টন। এটি 500 কেজি পর্যন্ত ছোট উপগ্রহকে নিম্ন ভূকক্ষপথে পাঠাতে ব্যবহৃত হয়। তারপরে 8 নম্বর কোশ্চেন, জুতার তলায় খাঁজ বা খাঁজ কাটা ডিজাইন করা হয় কেন? জুতার তলায় খাঁজ কাটা ডিজাইন করা হয় কেন? প্রত্যেকের জুতায় তোমরা দেখতে পাবে, কেননা এটা মাটির সাথে উন্নত গ্রিপ ও পিছলে যাওয়ার রোধে সুরক্ষা দিতে কিন্তু ব্যবহার করা হয়। তো জুতার তলায় খাঁজ মাটি ও জুতার মধ্যে যে ঘর্ষণ বল বৃদ্ধি করে, যা হাঁটার সময় পিছলে পড়ার থেকে রক্ষা করে। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অপ্রচলিত বা নবায়নযোগ্য শক্তি সম্পদের উদাহরণ নয়? নয় বলেছি, তাই না? অপ্রচলিত শক্তির উদাহরণ নয়। তো দেখো কোনটা হবে। বায়ু শক্তি অপ্রচলিত, সৌরশক্তি অপ্রচলিত, জোয়ার ভাটা শক্তি অপ্রচলিত। কিন্তু তাপীয় শক্তি বা থার্মাল পাওয়ার যেটা, সেটা কিন্তু এখন বর্তমানে প্রচলিত, তাই কি না? তো অপ্রচলিত নয়, এটা প্রচলিত। তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কয়লা বা গ্যাস পুড়িয়ে তৈরি থার্মাল শক্তি, এটা একটা প্রচলিত বা অনবায়নযোগ্য সম্পদ। আর বাকিগুলো যেগুলো বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলো অপ্রচলিত শক্তি। 10 নম্বর কোশ্চেন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 এর শীর্ষ 5টি দেশের মধ্যে কোন দেশটি নেই? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ শীর্ষ 5টা দেশের মধ্যে কোন দেশটি নেই? সেটা হচ্ছে জাপান। দেখে নাও, মোট 5খানা দেশের নাম দেখে নাও। আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, আর 5 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। 11 নম্বর, ভারতের সংবিধানের রক্ষক কে? আমাদের ভারতের সংবিধানের রক্ষক কে? আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক ও রক্ষক বলা হয়, কারণ এটি বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ও নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে। তারপরে 12 নম্বর কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? মুখ্য নির্বাচন কমিশনারের মেয়াদকাল হচ্ছে 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, 6 বছর পর্যন্ত থাকতে পারে বা 65 বছর বয়স পর্যন্ত থাকতে পারে। মুখ্য নির্বাচন কমিশনার তার পদে যোগদানের তারিখ থেকে 6 বছর বা তার বয়স 65 পূর্ণ হওয়া পর্যন্ত তিনি কিন্তু দায়িত্বে থাকেন। তারপরে 13 নম্বর কোশ্চেন, ভার বা ওজনের এসআই একক কি? ভার বা ওজনের এসআই একক কি না, হচ্ছে নিউটন। নিউটন হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, আর ওজনের একক হচ্ছে নিউটন। 14 নম্বর কোশ্চেন, রাস্কিন বন্ডের প্রথম উপন্যাস কোনটা ছিল, যার জন্য তিনি 1957 সালে জন লেভেনিন রাইস পুরস্কার পেয়েছিলেন? জন লেভেনিন রাইস পুরস্কার পেয়েছিলেন। দ্য রুম অন দ্য রুফ। দ্য রুম অন দ্য রুফ হয়ে যাবে সঠিক অ্যান্সার। রাস্কিন বন্ড মাত্র 17 বছর বয়সে এই বইটি লিখেছিলেন। এটি রুস্টি নামক এক অনাথ অ্যাংলো ইন্ডিয়ান ছেলের জীবনের উপর ভিত্তি করে তৈরি। ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন, ঐতিহাসিক 1983 খ্রিস্টাব্দে বিশ্বকাপ ফাইনাল যেখানে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলেন, তো সেটি কোন বিখ্যাত মাঠে আয়োজিত হয়েছিল?
ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল 1983 খ্রিস্টাব্দে যে বিশ্বকাপ ফাইনাল। তো যেটা কোন মাঠে আয়োজিত হয়েছিল? না, এটা হয়েছিল লন্ডনের লর্ডসের মাঠে। কপিল দেবের নেতৃত্বে ভারত লর্ডসে অনুষ্ঠিত ফাইনাল ওয়েস্ট ইন্ডিজকে 43 রানে হারিয়ে প্রথমবারের মতো কিন্তু ক্রিকেট বিশ্বকাপ জয় করে। তারপর 16 নম্বর কোশ্চেন, পরিকল্পনা চলাকালীন ভারতে আমদানি প্রতিস্থাপন শিল্পায়ন অর্থাৎ ISI এর উদ্দেশ্য কী ছিল? ISI এর উদ্দেশ্য কী ছিল? হচ্ছে সংরক্ষণবাদী নীতির মাধ্যমে সংগৃহীত বা উৎপাদিত পণ্যের আমদানি কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধি করা। স্বাধীনতার পর প্রথম কয়েকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের লক্ষ্য ছিল বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পকে স্বাবলম্বী করা। তারপরে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি অর্থাৎ ত্রিশতক 300 করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে প্রথম করেছিল কি? বীরেন্দ্র সেহবাগ করেছিল 2004 সালে পাকিস্তানের মুলতানে সেহবাগ 309 রান করেন এবং মুলতানের সুলতান উপাধি পান। দ্বিতীয় ভারতীয় হিসেবে করুণ নায়ার, নামটা মনে রাখো, 2016 সালে করুণ নায়ার ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেছিল। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, ভারতে কোন সালে FDI এর সীমা উদারীকরণ করা হয়েছিল? প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI এর সীমা উদারীকরণ করা হয়েছিল কত সালে? না হচ্ছে 1991 সালে। 1991 সালে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং প্রধানমন্ত্রী PV নরসিংহ রাও নতুন অর্থনৈতিক নীতি LPG যে নীতিটা ঘোষণা করে, যার মাধ্যমে কিন্তু FDI সহজ করা হয়, FDIটাকে একটু সহজ করে দেওয়া হয়। তারপর 19 নম্বর কোশ্চেন, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং স্টার্টআপগুলোর জন্য ক্রেডিট গ্যারান্টি ফান্ডের উদ্দেশ্য কী? ক্ষুদ্র ছোট মাঝারি যে উদ্যোগ এবং স্টার্টআপগুলোর জন্য ক্রেডিট গ্যারান্টি ফান্ডের উদ্দেশ্য জামানত মুক্ত ঋণের জন্য গ্যারান্টি সমর্থন দেওয়া। জামানত মুক্ত ঋণের জন্য গ্যারান্টি সমর্থন দেওয়া। এই প্রকল্পের আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো সম্পদ জামানত রাখা ছাড়াই ক্ষুদ্র শিল্প স্টার্টআপগুলোর ঋণ প্রদান করতে পারে। 20 নম্বর কোশ্চেন, কোনটি ভারতের অভ্যন্তরীণ জলপথ নেটওয়ার্কের অংশ? অভ্যন্তরীণ জলপথ নেটওয়ার্কের অংশ সেটা হচ্ছে গঙ্গা ভাগীরথী হুগলি। প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত 1620 খ্রিস্টাব্দ কিমি দীর্ঘ গঙ্গা ভাগীরথী হুগলি নদীপথ ভারতের প্রথম 1 নম্বর জাতীয় জলপথ। ঠিক আছে, তো এই ছিল আজকের 20খানা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাই নিশ্চয়ই ক্লাসটা ভালো লেগেছে সবার, তো লাইক কমেন্ট শেয়ার যারা করোনি করে ফেলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে না থাকো করে ফেলো। এই ধরনের ক্লাস তোমরা আমাদের চ্যানেলেই পাবে সম্পূর্ণ বাংলাতে। ঠিক আছে, তো যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। আগে আমরা প্রিভিয়াস ইয়ার করিয়েছি এবং টপিক ওয়াইজ করিয়েছি, তো সেগুলো লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, চ্যানেলে ভিজিট করলেও পেয়ে যাবে। আর বাকি তোমরা যদি এই নোটসগুলো যদি নিতে চাও, যে নোটসগুলোর কথা আমি বলেছিলাম, যদি তোমরা এক্সাম দেবে, তোমরা কিন্তু জিকের যে টপিক ওয়াইজ 2000+ কোশ্চেন এবং টপিক ওয়াইজ ইংলিশ, এই দুটো PDF তোমরা কিন্তু সংগ্রহ করে নাও। মাত্র 149 টাকায় দুটো PDF পেয়ে যাবে। একদম ভেরি ইম্পর্টেন্ট রিসেন্ট আপডেট যে এডুকেটিভ প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী PDFগুলো করা হয়েছে, কোশ্চেন অ্যান্সারগুলো রাখা হয়েছে। ইংলিশ গ্রামার রুলস তোমরা দেখতে পাচ্ছ কী কী টপিক রয়েছে, কোন টপিকে কতগুলো করে কোশ্চেন আছে সেগুলো লেখা রয়েছে ইংলিশে। এবং ইংলিশের যেটা মেন জিনিস, প্রত্যেকটা কোশ্চেনের নিচে বাংলা ব্যাখ্যা করতে রয়েছে, তাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো। MTS এর প্রিভিয়াস ইয়ার ইংলিশের PDF রয়েছে। এছাড়া RRB রেলওয়ে এক্সামের জন্য কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের PDF রয়েছে। 12,000+ জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন রয়েছে এবং জেনারেল সায়েন্সের 8,500+ কোশ্চেন রয়েছে। দুটো PDF 51 টাকা করে, একসঙ্গে যদি দুটো নাও তাহলে 99 টাকা তোমরা কিন্তু দুটো PDF পেয়ে যাবে। তো যদি নিতে চাও তো আজই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো। ডেমো দেখতে চাইলে আমাদের টেলিগ্রামে চলে যাও বা আমাকে মেসেজ করে বলো, ডেমো লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে।